মানে গতানুগতিক যে বাজেট, আগে তো কিছুটা আলোচনার সুযোগ থাকতো, এখন সেই সুযোগটা থাকে না। আলোচনা ফরমাল হয়। আগে যে বাজেটের পূর্বে আমরা আলোচনা করতাম, এমবিআর এর সাথে, প্রথমে এমবিআর এর মেম্বারদের সাথে বসতাম, হাউস সেক্রেটারির সাথে বসতাম, তারপরে চেয়ারম্যানের সাথে বসতাম, তারপরে ফরমাল কিছু পরামর্শ কমিটির সভা হতো, ওগুলি ফরমাল হতো। এখন কিন্তু এমবিআর এর চেয়ারম্যান সাহেব কারোর সাথে দেখাই করেন। তো এই কারণে সত্যিকারের আমাদের যে চাওয়া পাওয়া গুলি যে স্টেট হোল্ডারদের মাধ্যমে যেগুলি একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে যায়, সেই রকম প্রতিফলন এখন ঘটে। এখন উনি খুব আস্থাভাজন লোক, সরকারের সর্বোচ্চ পর্যায়ের। উনি ওনার মতো করে করেন, ফরমাল কিছু আলোচনা হয়। আপনি আমার পূর্বের আলোচক যে কথাটা বলে গেলেন, রেজিস্ট্রেশন ফি, সত্যিকারের অর্থেই আসলে কালো টাকাটা জন্মায় কিভাবে? আপনি রেজিস্ট্রেশন মৌজা ভ্যালু একটা করে দিয়েছেন, আবার ওই রেজিস্ট্রেশন ফি এর হারটা বাড়িয়ে দিয়েছেন। আপনি যদি মৌজা ভ্যালুটা না কমিয়ে ওইটাকে যদি আজকে 22% সব মিলায় বললো, এটা যদি 5%-এ চলে আসতো, যে যে ভ্যালুতেই কিনুক সেটাই করবে, কিন্তু তাহলে কিন্তু স্বচ্ছতা আসতো। তাহলে যে ফ্ল্যাটটা বিক্রি করছে তার টাকাটা কালো হতো না। এটা কিন্তু দুর্বৃত্তায়িত টাকা না। এই ফ্ল্যাটটা যে কস্ট খরচ করছে বিক্রি করছে, উনি কিন্তু মৌজা ভ্যালুতে বিক্রি করছে, কিন্তু প্রকৃত মূল্যে বিক্রি করতে গেলে যে রেজিস্ট্রেশন ফি আছে এটা অনেক বেড়ে যাবে। তা আপনি সুযোগ দিচ্ছেনই এমন করে যাতে আমার টাকাটা কালো হয়ে যায়। আপনি সুযোগটা পরিচ্ছন্ন ভাবে দেন না, একেবারে কমিয়ে এটাকে 5%-এ নিয়ে আসেন। আমাদের দেশের মানুষ আজকে 18 কোটি মানুষের দেশ, এই দেশে 1 কোটি লোক ট্যাক্স পেয়ার হবে। সবাই কোটি কোটি টাকা ট্যাক্স দিবে না, 5,000 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা এইরকম আছে। তো সেইগুলি কেন যায় না ট্যাক্সের আওতায়? এইগুলির কোনো পরিচ্ছন্ন করার পরিকল্পনা কারো চিন্তা ভাবনার মাথায় আসে না এগুলি নিয়ে। তার কারণ আমার আজকে আমি ব্যবসা করব, আমার উপরে 35% ট্যাক্স, 40% ট্যাক্স আছে, 25% আছে, 10% আছে। আমি যদি বেশি টার্নওভার হয় আমার জিপি বাড়িয়ে দিবে। আমার নানান ভাবে আমার কাছ থেকে অগ্রিম আয়কর আদায় করা হয়, যেগুলি যে ফিক্সড ট্যাক্স হয়ে গেছে। এই গত অর্থ বছরে যারা ইন্ডাস্ট্রি চালায়, আমাদের অধিকাংশ র মেটেরিয়াল পুরোটাই বলতে গেলে আমদানি নির্ভর। ডলার মূল্য বৃদ্ধির কারণে লস হয় নাই এমন কোন প্রতিষ্ঠান নাই। তো লস ওই প্রকৃতপক্ষে তার লোকসান হলেও ট্যাক্সের রিটার্নে দেখেন কারো লোকসান হয় নাই, সবার লাভ দেখাইতে হয়েছে। লাভ দেখায়ও না দেখাইলে সব বহতি পাওয়া যাবে না। এই যে জিনিসগুলি আসলে আইনি জটিলতা যেগুলি আছে, এগুলি যদি মানে লোকসানের পরেও কি আপনারা লাভ দেখিয়েছেন? হ্যাঁ, লাভ দেখাইতে হয়তো, না হলে তো ওই লোকসান যদি দেখাইতে যায় তাহলে আবার ওই যে উল্টা ধরে বলবে আপনার হাইট করছে, নানা খাতাপত্র নিয়ে টানাটানি করবে, ওই যে তার জিপি আছে জিপি বাড়ায় দিবে। এই ধরনের জটিলতা আছে। আমার কাছ থেকে অগ্রিম আয়কর নিয়েই নিচ্ছেন। আমি যখন মাল আমদানি করি তখন আমার কাছ থেকে টন প্রতি 500 টাকা নিয়ে নিচ্ছেন। আবার যখন আমি বিক্রি করি, ওই রিহাবের কাছে, ওনার কাছে যদি আমি বিক্রি করতে যাই, উনি 2% অগ্রিম আয়কর আমার কেটে রাখবে। এত প্রফিট তো আমাদের হয় না। এখন এই প্রফিটের যে অগ্রিম আয়কর টাকাটা যেটা কেটে রাখলেন, এটা কিন্তু যদি এই বছর সমন্বয় না হয়, আগামী বছর আর আমি সমন্বয় করতে পারবো না, এটাই ফাইনাল। যেই কারণে সবাই এটা দেখিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অসঙ্গতিগুলো আপনারা তুলে ধরেছেন? অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করি, না হলে আপনার এখানে বলতে পারেন না, আমাদের এখানে তো বলছেন, কিন্তু সংশ্লিষ্ট যারা এই বিষয়ে সুরাহা করবে তাদের কাছ পর্যন্ত যেতে পারছেন না, বলতে পারছেন? বলতে গেলে যেটা আমাদের বলা উচিত এমবিআর এর চেয়ারম্যানের কাছে, উনি তো এই কথাগুলি শুনতে চান, ওনার সামনে বলার সুযোগই পাওয়া যায় না। আমরা চেষ্টা করি কিন্তু এই সুযোগ পাওয়া যায় না। এমনকি এফডিসি এর প্রেসিডেন্ট সাহেবও পায় না। এর আগে যে রহিম সাহেব ছিল উনি তো ফেডা হয়ে গেছেন, উনি তো দেখাই করতে পারতেন না তার সাথে। সময় দিছে, একেবারে দেয় নাই বলা যাবে না, ফরমাল সময়গুলো, কিন্তু এইগুলির জন্য সারা বছর জুড়ে এমবিআর এর সাথে স্টেট হোল্ডারদের সাথে একটা মত বিনিময় হওয়া দরকার, পরামর্শ হওয়া দরকার, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া দরকার। এই যে ডলারের মূল্য বেড়ে যাচ্ছে, সব জিনিসের দাম তো এমনিই বেড়ে যাবে। আমাদের এইবার আমাদের 5% ডিউটি কমছে। কিসে কমছে? ফেরো ম্যাঙ্গানিজে কমছে। ফেরো ম্যাঙ্গানিজ কে ব্যবহার করে? আমাদের দেশে একটা মাত্র প্রতিষ্ঠান আছে ফেরো অ্যালয় সিলিকো ম্যাঙ্গানিজ তৈরি করে, ওনার কাজে লাগবে এটা। তারপরে ওনার কাজে ওনার কোর কিন্তু ডিউটি ফ্রি। তাকে ম্যাঙ্গানিজ আমদানিতে যেটা সিডি 5% কমানো হয়েছে, এটার এফেক্টই আমাদের নাই। তারপর এই র মেটেরিয়াল গুলি আমদানি করি আমরা ইন্ডিয়া থেকে, এখানে সাতকের আওতায় আমরা সিডি ফ্রি পাই, কিন্তু ওখানে 15%
আরডি লাগানো আছে, ওই আরডি যদি কমাতো তাহলে ওই প্রতিষ্ঠানটা কিছু সুবিধা পেত, যার সুফল হয়তো উনি ওই সুবিধাটুকু, যেই অংশটুকু সুবিধা পেত সেটা আমাদের বিক্রয় মূল্যের উপরে ছাড় দিতে পারতো। কিন্তু এখন যেটা দিল, দৃশ্যমান একটা নিউজ হলো 5% আরডি কমে দিয়েছে, স্টিলের দাম কমে যাবে, কিন্তু কমালেন কোথায়? এটা তো, এই সুবিধাটা তো আমরা পাবো না। মানে ম্যাঙ্গানিজ কি আপনারা আমদানি করেন না, এই কাঁচামালটা আপনারা? আমরা সিলিকন ম্যাঙ্গানিজ আমদানি করি, শুধু ম্যাঙ্গানিজ আমদানি করে ওই আয়রন প্রতিষ্ঠান যেটা আছে উনি করে, এবং ওনার জন্য এই অব্যাহতিটা দেওয়া হয়েছে। উনি বোধহয় এক্সট্রা ওইভাবে তদবির করতে পারছিল, কিন্তু ওনাকেও যে সুযোগটা দেওয়া হয়েছে, এটা যদি ওনাকে আরডিতে যদি অব্যাহতি দিত তাহলে উনি এটার সুযোগ পেত, কিন্তু এটা তো মানে সিটিতে দেওয়া হয়েছে। সিটি তো ওখানে সারমুক্ত দেশগুলিতে এমনি আমরা অব্যাহতি পাই, তাই এটার বেনিফিট তো আমরা পাচ্ছি না। তো এইরকম কিছু আমাদের বৈষম্য আছে, আইনি, আমাদের করের পরিধি বাড়াতে হবে, আমাদের শুল্ক কমাতে হবে, এই যে আমাদের আমদানি বৈষম্য যেগুলি আছে এগুলি কমাইতে হবে। এগুলি কমানোর জন্য কোনো পরিকল্পনা আমরা তো বাজেটে দেখতে পাচ্ছি না। মূল সমস্যাটা কোথায়? আমার দেশে রেমিটেন্স এখন আগের চাইতে অনেক বাড়ছে। আমার দেশের শ্রমবাজার ছিল একমাত্র মিডল ইস্ট, আজকে ইউরোপ, আমেরিকা, সাউথ আফ্রিকা, উত্তর দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব জায়গায় আমাদের দেশের ছেলেরা আছে, যে কিন্তু তারা প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু বৈধভাবে না এসে এটা হুন্ডিতে আসছে, আবার হুন্ডিতে চলে যাচ্ছে। এই জায়গাগুলিকে সংস্কারের উপায়গুলি তো খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে আনব্যালেন্স যে অর্থনীতিটা, এটা ঘুরে দাঁড়াবে। আর কালো টাকা, আমরা কোনটাকে কালো টাকা বলি? আমার ওই যে আমার একজনের জায়গা বিক্রি করছে, সে ওই মৌজা ভ্যালুতে বিক্রি করছে, তারটা উনি প্রদর্শন করতে পারে নাই, এটা কালো টাকা হয়ে গেছে। আরেকজনের চুরি ডাকাতি করছে, আরেকজনে লুটপাট করছে, ঘুষ বাণিজ্য করছে, এইটাকে আমরা কালো টাকা বলতে চাই না। ওই যে অপ্রদর্শিত টাকা হলো ওইগুলি। এই ধরনের মানুষের কষ্টার্জিত টাকা, বিদেশ থেকে টাকা পাঠাইছে, সে ব্যাংক চালানে পাঠাইতে পারে নাই, হুন্ডি করে পাঠাইছে, তার টাকাটাও কালো টাকা হয়ে গেছে। এই ধরনের টাকাগুলির বেলায় সুযোগগুলি দেওয়া হয়। আর এই ধরনের দুর্বৃত্তায়িত টাকাগুলি দেশে যদি থাকতো, তারপরও যদি দেশে থাকে, যে কোনো উপায় হোক, এই যে যেগুলি হাজার হাজার একর জমি পাওয়া গেল, এগুলি তো দেশে আছে, কিছু এমপ্লয়মেন্ট হচ্ছে, এই টাকাটা দেশে আছে। যেগুলি বাইরে চলে গেছে, এগুলি না তারা ভোগ করতে পারবে, না এই দেশের মানুষ ভোগ করতে পারবে। এইগুলির জন্যই আমাদের দেশে আজকে এই ক্রাইসিসটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাসুদুল আলম, আমি আবারও আসবো আপনার কাছে।